This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. भाग मिल्खा भाग पीछे मुड़ के ना देखे পেছনে ধর্মান্ধ আততায়ীরা ছুটে আসছে আর এক বাবা অসহায় বাবা তার সন্তানকে বলছেন ভাগ মিল্খা ভাগ দৌড়তে বলছেন সেই দিকে যেদিকে ভারত রয়েছে রিলের দৃশ্য কিন্তু ঘটনাটা রিয়েল মিল্খা সিংয়ের পাকিস্তানের সে স্মৃতি তো ওটাই তরোয়ালের কোপ রক্তের ছিটে আর প্রিয়জনের আর্তনাদ দেখছিলাম আর ভাবছিলাম জানেন তো ইতিহাসের বোধহয় এইরকমই একটা চক্রাকার গতি থাকে ঘুরে ঘুরে আসে বিষয়গুলো সেই ছবিটাই তো আজ কোথাও যেন দেখতে পাচ্ছিলাম ওই বাংলাদেশের ওই বাবা অসুস্থ বাবা তিনি কি কোথাও তার ছোট্ট মেয়েটাকে বলছিলেন যে পালা পালা মা যেভাবেই হোক দৌড়ে পালা ভারতে গিয়ে ঢুকতে হবে নাহলে ওরা তোকে তুলে নিয়ে যাবে উত্তর দিনাজপুরে যে নাবালিকা পালিয়ে এসছে বাংলাদেশ থেকে তার চোখের সামনেও কি সারাক্ষণ ওই অসুস্থ বাবা মায়ের অসহায় চাহনিটা ফিরে ফিরে আসছে যারা মেয়ের ইজ্জত বাঁচাতে তাকে ভারতে পাঠিয়ে দিয়েছিলেন অবৈধভাবে ভারতে প্রবেশ করতে বলেছিলেন কিন্তু বৈধ অবৈধ কে বিচার করবে সে বিচার করার জায়গায় ওই বাবা মা ছিলেন নাকি তাদের মধ্যে তখন একটা মরিয়া ভাব ছিল কোনোভাবে মেয়েটাকে বাঁচাতে হবে সন্তান তো বাবা মারা সন্তানের জন্য এরকমই ভাবেন বাংলাদেশের ওই পঞ্চগড় জেলার হিন্দু পরিবারটা তারা ইসকন সমর্থক আর সেই জন্যই এই নাবালিকাকে বারবার তুলে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছিল মৌলবাদীরা একদিকে ওই ধর্মান্ধ মৌলবাদীরা অন্যদিকে অসহায় পরিবার রক্ষা করার কেউ নেই ঢাকা শহরেই তো ইসকন ভক্তেরা অরক্ষিত সেখানে পঞ্চগড় জেলায় কে কাকে বাঁচাবে আর এটা তো নতুন কোনো ঘটনা নয় পাকিস্তান থেকেও তো আমরা নিয়মিত এই ছবিগুলো এই গল্পগুলো এই গল্প কি বলছি রূঢ় বাস্তব এই খবরগুলো আমরা পাই আজ এই হিন্দু পরিবারের মেয়েকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছে কাল ওই হিন্দু পরিবারের মেয়েকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছে জোর করে ধর্মান্তরিত করা হয়েছে এগুলো তো আমরা দেখেছি শুনেছি সবই বাস্তব এই বাবার মাথাতেও নিশ্চয়ই সেই কথাগুলোই গেঁথেছিল মেয়েকে তাই ভারত সীমান্তের দিকে রওনা করে দিয়েছিল এবং ভাবুন কতটা মরিয়া হলে একজন বাবা তার একমাত্র সন্তান একটা ছোট্ট মেয়েকে এইভাবে ভিন দেশের পথে সরাসরি ঢোকা যাবে না ভুর পথে ঢুকতে হবে লুকিয়ে ঢুকতে হবে জেনেও একা রওনা করে দেন আপনি আমি তো আমাদের মেয়েকে মানে কি বলবো বাড়ির থেকে একটু দূর পর্যন্ত পাঠাতেও দুবার ভাবি সঙ্গে যাওয়ার কথা ভাবি এই বাবার সেই অপশনস ছিল না মেয়ে পেছন ফিরে তাকায়নি জানেন ওই বাবা যেরকম বলেছিল এক দৌড়ে কোনোভাবে ঢুকে পড়েছিল ভারতে বাবার কথা শুনেছিল এবার তারপর চোপড়ার ফতেপুর বিপিওতে ওই নাবালিকা এসে পৌঁছানোর পর তাকে বিএসএফ আর স্থানীয় পুলিশ মিলে হোমে নিয়ে যায় কারণ সেটাই সিস্টেম তাই হয়েছে বলছি বাংলাদেশ থেকে কেন আসলে দিদি কি কারণে আসলে বাংলাদেশ থেকে কেন আসলে বাংলাদেশ থেকে কেন আসলে হ্যাঁ ওর মারও মানে অসুস্থ এক পায়ে এক অসুস্থ বাবা প্যারালাইসিস হয়েছে এখন এই জন্য এখন মেয়েটাকে কি করবে সেই জন্য এই মেয়েটাকে কি করে কি ব্যবস্থা করেছে সেটা আমাদের অতটা নলেজ নেই তা আমাকে আমার ফোন নাম্বার ওরা লিখে নিয়েছে তো এইখানে আসে আমাকে থানা থেকে বা ওর কাছে এই ফোন নাম্বার ছিল তারপর আমাকে ফোন করেছে হাঁড়ির ভাতের কি অবস্থা সেটা বোঝার জন্য একটা চাল টিপলেই বোঝা যায় জানেন তো এই বাংলাদেশে এই মুহূর্তে কি পরিস্থিতি এই নির্বাক মেয়েটির
আত্মীয় স্বজনের কথা শুনলেই তো বুঝতে পারবেন। মেয়েটি নিরাপত্তার কথা ভেবেই তার আর তার আত্মীয়ের মুখটা আমরা ঝাপসা করে দিচ্ছি, কারণ বাংলাদেশে তাকে যারা তুলে নিয়ে যাবে বলেছিল তারাও তো TV9 বাংলা দেখে, রেগুলার দেখে আর গাল পাড়ে। প্রত্যেক দিন ওপার থেকে যা গালাগালি খাচ্ছি তাতে সেটাই তো মনে হচ্ছে, দেখছে আর গাল পাড়ছে। তবে হ্যাঁ, সচরাচর ছোটোবেলা থেকে শুনতাম জানেন তো, কেউ যদি এরকম গাল ঠাল পাড়ে তাহলে নাকি বিষম খেতে হয়। কিন্তু একটা জিনিস বুঝলাম, যারা দুর্মতি তাদের অভিশাপে, তাদের গালমন্দে বিষমটা পর্যন্ত হয় না। কাদের অভিশাপে যেন কি মরে না, সেরকম ব্যাপার আর কি। তবে হ্যাঁ, এদের ক্ষমতাকে, খারাপ করার ক্ষমতাটাকে আমরা কোনোভাবে ছোট করে দেখছি না। ওই জন্যই বললাম, ওই জন্য মুখগুলোকে ঝাপসা করে দিচ্ছি। কারণ মেয়েটি এপারে আছে জানতে পারলে তার বাবা মায়েরও পরিবারের নির্যাতন হতে পারে। মেয়েকে পায়নি, বাবা মা আছে তো, কেন হাতছাড়া হলো মেয়েটি? সেই রাগে হয়তো বাবা মার ওপর তারা শোধ নিতে পারে, নির্যাতন করতে পারে। জলপাইগুড়িতে এরকমই তো আরেকটা ঘটনা ঘটেছে। করতোয়া নদী সাঁতরে এক যুবক পালিয়ে এসছেন একইভাবে প্রাণ বাঁচাতে। তিনি রংপুর জেলা ঠাকুরগাঁওয়ের বাসিন্দা, ঠাকুরগাঁও কলেজের ফার্স্ট ইয়ারের ছাত্র। যথারীতি তাকেও পুলিশ গ্রেফতার করেছে। কিন্তু বিশ্বাস করুন, এই হেফাজতে যাওয়া এদের কারোর খুব একটা আক্ষেপ আছে বলে মনে হয় না। এই প্রথমবার হয়তো আমরা কাউকে দেখছি যারা পুলিশের হাতে গ্রেফতার হয়ে নিরাপদ বোধ করছে। আমি একজন সনাতনী, আমাদের হিন্দুদের উপর অনেক টর্চার হচ্ছে, যার কারণে আমি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসি। আমাদের হিন্দুদের উপর খুব টর্চার হচ্ছিল। তোমার পরিবারের উপরে টর্চার হয়েছে? কি হুমকি টুমকি দিয়েছে? নাবালিকা মেয়েটি সরকারি হোমে আর কলেজ ছাত্রটা জেল হেফাজতে। কিন্তু বললাম, এই বন্দি দশাকেই তারা সব থেকে নিরাপদ জায়গা বলে মনে করছেন। তবে তো শুধু হিন্দুরা নয়, এদের আশাটা প্রত্যাশিত ছিল জানেন তো। কারণ যেভাবে অত্যাচারটা শুরু হয়েছিল তাতে যে এখানে এভাবে একজন দুজন না, যে ঢল নামতে পারে এ কথা তো আপনাদের সাথে, সেটা দুশ্চিন্তা বলুন, আশঙ্কা বলুন, যেভাবেই বলুন, আমরা শেয়ার করেছিলাম এর আগে। আরও কয়েকটা কথা তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তাদের আশাটাও তো প্রত্যাশিত ছিল, অপেক্ষা করে বসেছিলাম আমরা বসাই। তাদের তো আসার কথা ছিল, 4 দিন পেরিয়ে গেল। কিন্তু যারা আসবেন বলেছিলেন তারা এলেন না কেন বলুন তো? আর যদি নাই এলেন তাহলে গেলেন কোথায়? কথা দিয়া বন্ধু এলে না, এটা কি রকম হলো? এই নিয়ে কয়েকটা কথা জানেন তো আজকে বলতেই হবে, যে কথাগুলো আজ না বললেই নয়। কোভিডের সময় আমরা দেখেছিলাম জানেন তো, যে সবাই ওই সোশ্যাল মিডিয়ায় লিখছেন, নিজেদের সেফ মার্ক করছেন, ভালো আছি, বেঁচে আছি। কলকাতার নাগরিকদের অনেকেই কিন্তু আজ সোশ্যাল মিডিয়ায় নিজেদের সেফ মার্ক করেছেন। আপাতত 4 দিন পেরিয়ে গেছে, আমরা এখনও সেফ আছি। খুব ভয় ছিলাম, কিন্তু এখনও আছি। আমাদের এক পরিচিত ভদ্রলোক এরকম বলতেন জানেন তো, তাকে যদি জিজ্ঞেস করতাম কেমন আছেন, বলতেন ওই কেমন আছেন জিজ্ঞেস করবে না, বলুন কেন আছেন। তো আমরা তো সেরকমই ভেবেছিলাম, 4 দিনে যখন কলকাতাটা দখল হয়ে যাবে তখন নিশ্চয়ই কেউ আমাদের প্রশ্ন করতেই পারে কেন এখনও বসে আছেন। তো একটু ধৈর্য ধরছিলাম, কিন্তু অপেক্ষাই সার জানেন তো, কথা দিয়ে এলো না। এই বড় মন খারাপ করে দিল। কতদিন ধরে ভাবছিলাম যে আসবেন, এরকম বীরপুরুষ তো আমরা খুব একটা দেখিনি। সেই 1756 সালে কলকাতা আক্রমণ করেছিলেন বাংলার নবাব সিরাজউদ্দৌলা। অতর্কিত আক্রমণ আর কলকাতা দখল দুটোই করে ফেলেছিল। এবং শুধু দখল করেননি, কলকাতার নামটাম বদলে দিয়েছিলেন, আলীনগর নাম রেখেছিলেন। তখন অবশ্য ব্রিটিশরা তারা ওই প্রথমে হতচকিত হয়ে গেছিল, ফলে কলকাতাটা তাদের বেদখল হয়েছিল। তারপর 1757 জানুয়ারিতেই কলকাতা ফের দখল মুক্ত করে ফেলেছিল। দেখুন, গোটা বিষয়টা পুরোটাই আমাদের হাতের বাইরে ছিল আর কি।
দখল বেদখল সবটাই, ব্রিটিশদের দখল করাটাও তো দখলই আর কি। তো সেই দখল বেদখল ফের দখল এই গোটা বিষয়টা পেরিয়ে এই 268 বছর পর ভাবুন তো ফের একবার কলকাতার ওই দখল হতে পারে এরকম একটা আশঙ্কা আমাদের মধ্যে মাথাচাড়া দিয়েছিল। কি ভয় পেয়েছিলাম বিশ্বাস করুন। শুক্রবার বাংলাদেশের ওই অবসরপ্রাপ্ত সেনা অফিসাররা 4 দিনে কলকাতা দখলের হুঙ্কার দিয়েছিলেন। আমি তো মনে মনে হিসাব করছিলাম, দেখুন যারা অবসর নিয়ে ফেলেছেন মোটামুটি 2 দিন পর কোথায় যাবেন আপনারা জানেন আর কি, ওই অভিযানটাতে যাওয়ার সময় তারা কলকাতা দখল করবেন, তাও আবার টাইম লাইন দিয়ে দিচ্ছেন 4 দিন। এবার যদি এখনকার সেনাবাহিনী তারা এরকম ভুল করে বলে বসে তাদের 4 দিনও লাগবে না, হয়তো 4 ঘন্টায় কলকাতা দখল হয়ে যাবে। ফলে টাইম লাইনটা আমাদের জন্য বেশ ভয়ানক ছিল, ভয়ে ভয়ে একদম কাঁপছিলাম। বিএনপির যুগ্ম মহাসচিব রাহুল কবির রিজভী, এই ভদ্রলোক তো স্টলওয়ার্ড নমস্য, ভারতে বসানো ওই হার্টের মধ্যে স্টেট ফেন্ট নিয়ে এখন ভারতকেই প্রবল বিক্রমে একদম ওয়াইড অ্যাঙ্গেলে দেখছে, ওয়াইড অ্যাঙ্গেল লেন্স লাগিয়ে নিয়েছেন চোখে, জানেন তো। আমাদের ধারণা কলকাতা আসার সময় চোখের অপারেশন নিশ্চয়ই করিয়েছেন, ওই জন্য আর ওই ছোটোখাটো কলকাতা না, একদম বড় প্রেক্ষাপটে ক্যানভাসটা বড় করে নিয়েছেন। বাংলা বিহার উড়িষ্যা সব দখল করে নেবেন। এবার যেমন তেমন অঙ্গীকার হলে একটা কথা ছিল, উনি তো আবার আগুন ছুঁয়ে শপথ করেছেন, তা আবার বউয়ের শাড়ি জ্বালানো আগুন, 4টিখানি কথা, কত রিস্কি জিনিস, কত বড় ঝুঁকি শুরুতেই নিয়েছেন। বউয়ের শাড়ি পুড়িয়ে দিয়েছেন, তারপর আবার বউয়েরই পছন্দ করে কেনা জয়পুরি প্রিন্টেড চাদর সেটাও জ্বালিয়েছেন। আর মুশকিল একটাই জানেন তো, সেই ধোঁয়াতেই কি দৃষ্টিটা একটু গুলিয়ে গেছিল। মানে আসার কথা ছিল কলকাতায়, রওনা দিলেন আগরতলার দিকে, এটা কি হলো? জানা তা কাশ্মীর চলা গেয়া চীন, এরকম ব্যাপার। একদিকে কলকাতার লোকে অপেক্ষা করে বসে রয়েছেন কবে তারা আসবেন, আর তারা রওনা দিলেন আগরতলার দিকে। এটা কিন্তু রিজভী সাহেব রীতিমতো কথার খেলাপ হয়ে গেল, বড় দাগা দিলেন মশাই। ঠিকই বলে যাই না, ঠিক আছে, কিসের নেশা করে বলেছে আমি জানি না, ঠিক আছে তো। হ্যাঁ, যে আপনারা হচ্ছে দিনের বেলায় বলেছে না রাত্রিবেলায় বলেছে, ভেবেছিলাম হয়তো আসবে, নতুন অতিথি পাবো আমরা, তাদের সঙ্গে আমরা সময় কাটাবো। হ্যাঁ, আমরা তো এখন বাংলাদেশের বিএনপির শাসনেই আছি, দেখতেই পাচ্ছেন যাদবপুর ইউনিভার্সিটি এখন বিএনপি চালাচ্ছে। সেসব ভিডিও আমি দেখলাম, বয়স্ক মানুষরা নাকি বলছে 4 দিনে কলকাতা দখল করে নেব, তারপর উড়িষ্যা, তারপর বিভিন্ন রাজ্য। তারপর আরেকটা ভিডিওতে আমি দেখলাম নাকি তারা শুধু ভারত কেন, আমেরিকাও আমাদের কাছে ছোট বাচ্চা। তো আর কি বলবো, এই তো এই বিএনপির রাজ চলছে, এখন বিএনপির রাজে দাঁড়িয়ে আছি, এর থেকে বেশি তো আমার কিছু বলার নেই। 4 দিনের যে গ্যাপটা সেটা পুজোর সময় নেওয়া উচিত ছিল, তাহলে কলকাতায় এসে একটু প্যান্ডেল ঘুরে যেতে পারতেন ওরা, আর বুঝতেও পারতেন যে এখানে পুজোটা কতটা সাম্প্রদায়িক সহাবস্থানে হয়। ভয় একেবারে মানে বাড়ির দরজা জানালা বন্ধ করে রাখছিলাম, মানে এত ভয় পেয়েছি আমরা ওদের এই গর্জন শুনে বাংলাদেশের। দেখুন, ঢাকার যেদিকে কলকাতা তার ঠিক উল্টো দিকে আগরতলা। এবার রাহুল কবির রিজভী তিনি নেতৃত্ব দিলেন, গোটা বিএনপি আগরতলার দিকে রওনা দিল। মানে কলকাতা থেকে ওদের পিঠ দেখা যাচ্ছে। তাহলে কি ধরে নেবো যে বাংলাদেশের বীরেরা অ্যাকচুয়ালি পিঠ টান দিলেন? কখনো কখনো মহান উদ্দেশ্যকেও এইভাবে দেখতে হয়, জানেন তো। এবার এটা বলে ভাববেন না যে মহান উদ্দেশ্যকে আমরা লঘু করে দেখছি, একদম না, এটা লঘু করা উচিত নয়। ব্যাপারটার মধ্যে একটা ঐতিহাসিক ব্যাপার আছে, জানেন তো। এই যে বিএনপি লং মার্চ করলো, তার আগে তাদের উদ্দেশ্যটা সেটাও একটা মহৎ উদ্দেশ্য। একটা মানে ইতিহাসে তো এরকম চট করে ঘটনা ঘটে না। 60 লোকজন তারা আসবেন আর কলকাতাটা দখল করে নেবেন, ভাবা যায় না। হাইট অফ এক্সপেকটেশন, তাই না? কিন্তু যাই হোক, বিএনপি লং মার্চ করেছে। লং মার্চ কিন্তু একটা ঐতিহাসিক ব্যাপার। সমস্ত দেশে যখন যেখানে লং মার্চ হয়েছে তার একটা বিরাট বড় প্রেক্ষাপট, বিরাট একটা এফেক্ট থেকেছে। 1934 সালে মাও জে দং লং মার্চ করেছিলেন, এবং তাতে কি হয়েছিল ভাবুন। গণপ্রজাতান্ত্রিক চীনটাকে একটা ছাতার তলায় নিয়ে চলে এসেছিলেন তিনি। তারপর পাকিস্তান, সেখানে সম্মিলিত বিরোধী শক্তি তারা একবার ওই মুশারফের সামরিক শাসনের বিরুদ্ধে লং মার্চ করেছিল। অবশ্য বাংলাদেশে মাঝে মধ্যেই লং মার্চ হয়, ওরা শর্ট কিছু করেন না, সব লং 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 হয় আর কি। তো ইমরান খান তিনি বেশ কয়েকবার লং মার্চ করেছেন।
মার্চ করতে করতে একেবারে জেলে ঢুকে গেছেন, এখন তাকে বের করতে আবার মার্চ হচ্ছে। কিন্তু বাংলাদেশে যে লং মার্চটা শুরু হলো সেটার সঙ্গে না একমাত্র জানেন রামায়ণ মহাভারতের অশ্বমেধ যজ্ঞের তুলনা হতে পারে। এরকম দেখেছেন বিভিন্ন গাড়ি ঠাড়িতে করে লোকজন এসইউভি টেসইউভির ওই ছাদ খুলে আকাশ দেখার বদলে মাথা গলিয়ে দিয়ে একটা ব্যাপার। বাচ্চারা দেখবেন এখানে কলকাতায় ওই ছাদ সরানো গাড়িগুলোর থেকে মাথা বার করে মাঝে মধ্যে চারপাশে হাওয়া খেতে খেতে যায়, সেরকম বেশ ব্যাপার আছে একটা। যাই বলুন, রাজধানী ঢাকার থেকে শুরু করে সড়ক পথে নারায়ণগঞ্জ নরসিংদী হয়ে ত্রিপুরা লাগোয়া আখাউড়া সীমান্ত পর্যন্ত রুটটা ছিল লং। এবার ঢাকার নয়াপল্টন, কিশোরগঞ্জের ভৈরব আর আখাউড়া এই তিনটে জায়গায় তিনটে সমাবেশ করেছেন তারা। ওই তিনটে জায়গা আগে দখল করলেন নাকি বলা যায় না, অশ্বমেধ যজ্ঞ তো, যেখানে যেখানে ঘোড়া থামবে, ঘোড়ার থামার কথা নয়, কিন্তু ঘোড়াকে কেউ যেখানে আটকাবে সেইখানেই যুদ্ধ হবে। তো ওখানে ঘোড়াকে কেউ থামায়নি, ঘোড়া নিজেই থেমে গেছিল, ফলে তো আক্রমণ করার কেউ নেই, সেম সাইড হয়ে যেত। তো যাই হোক, সেম সাইড করেছেন বলে অবশ্য মনে হয় না, কারণ যেখানে যেখানে দাঁড়িয়েছিলেন সেখানে আবার আওয়ামী লীগের লোকজনের ওপর অত্যাচার হয়েছে কিনা সে খবরটা এখনো পাওয়া যায়নি। আমার ধারণা হয়েছে, জানেন তো, বললাম অশ্বমেধের যজ্ঞের ঘোড়া যেখানে যেখানে দাঁড়ায় সেখানেই আক্রমণ, ঘোড়াকে ছাড়াতে হবে। তো শত্রুর নিধন আওয়ামী লীগ, তারা ক্ষমতাচ্যুত, এখন ফাঁকা জমিটা সেটা দখল করার জন্যই তো এই অশ্বমেধ যজ্ঞ। এটা কারা করেছে? বিএনপি। কারণ সেটাও আবার একটা মজার জিনিস। এটাতে না ওই 3 ইডিয়টসের সেই डायलॉग মনে পড়ে যাচ্ছে, दोस्त जब फेल होता है तब दुख होता है, लेकिन दोस्त जब फास्ट होता है और ज़्यादा दुख होता है। এটাই হচ্ছে মজা। এমনিতে বিএনপি আর জামাত একদম হাতে হাত দেওয়া বন্ধু। বিএনপির যখন সরকারে ছিল তখন জামাতের মন্ত্রীও ছিল, কিন্তু এখন ওই আওয়ামী লীগের ফাঁকা জায়গাটা যদি জামাত দখল করে নেয় তাহলে তো তাদের ক্ষেত্র থেকে বেদখল হয়ে গেল। তাই জন্য এখন মরিয়া হয়ে বিএনপি এটাকে দখল করতে চাইছে। সে নয় হলো, তাদের উদ্দেশ্য বুঝলাম, অশ্বমেধের যজ্ঞটা কেন করেছেন তাও বুঝলাম। প্রশ্ন তো একটাই, লং মার্চ হওয়ার কথা ছিল, লং মার্চটা তো ঠিক লং হলো না। সকালে ঢাকায় শুরু হলো আর সন্ধে আখাউড়ায় পৌঁছে গেল। এবার ঢাকা থেকে কলকাতা এলেও কিন্তু ওই বেনাপোল পৌঁছতে ওই 5-6 ঘন্টাই লাগতো। তার মানে ভাবুন, আড়ে বহরে 12 ঘন্টার একটা দেশ, তারা বাংলা, বিহার, উড়িষ্যা সব নাকি দখল করে নেবে, হুঙ্কার দিচ্ছে। এটা কিন্তু কনফিডেন্স আছে, এই কনফিডেন্সটা শেখার মতো, শিখে নেবো, আমরাও শিখে নেবো। মুশকিল হচ্ছে তার আগে ওদের আরও অনেক কিছু শিখতে হবে। মনে রাখবেন, মুক্তিযুদ্ধের সময় ওই মুক্তিযোদ্ধাদেরও কিন্তু যথেষ্ট তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, যুদ্ধটা শিখিয়েছিল ভারতীয় সেনাই। সংখ্যাগুরু মানুষকে বোঝানো যে দেখো আমরা বাংলাদেশ ইন্ডিয়া দখল করব বা ইন্ডিয়ার দিকে অ্যাটলিস্ট এগোচ্ছি, সিম্বলিক হলেও আমরা এগোচ্ছি। তারা তাদের দেশের মধ্যে কোন দিকে হাঁটাহাঁটি করবেন, কার মর্নিং ওয়াকের দরকার, কার ডে ওয়ার্কের দরকার, পূর্ব থেকে পশ্চিমে যাবেন না উত্তর থেকে দক্ষিণে যাবেন, এগুলো তাদের ব্যাপার। তা বুঝলেন, অনেক ভাবলাম এরকম একটা শর্ট লং মার্চ কেন করলেন এরা। ওই কুণাল ঘোষ বললেন তো এটা ঘটনা, তাদের দেশে তারা উত্তর থেকে দক্ষিণে যাবেন না দক্ষিণ থেকে উত্তরে যাবেন, অথবা পূর্ব থেকে পশ্চিমে যাবেন না পশ্চিম থেকে পূর্বে যাবেন, এটা তাদের ব্যাপার। যান, মর্নিং ওয়াক করতে করতে যান, মর্নিং রাইড করতে করতে যান, জয় রাইড করতে করতে যান, কোনোটাতেই কোনো সমস্যা নেই। তাহলে উদ্দেশ্যটা কি জানা তো দরকার। সবই যদি নিজেদের দেশে নিজেদের জন্য করবেন, আমাদের দিকে আঙুলটা তুলছেন কেন? আসল বিষয়টা বাজার দর, এটা পরে বুঝলাম, জানেন তো, ওইটাই হচ্ছে আসল সমস্যা। অর্থনীতিবিদ তিনি বাজার দর সামলাতে পারছেন না, তাই কখনো ইসকন, কখনো চিন্ময়, কখনো কলকাতা দখল, কখনো লং মার্চ, বিভিন্ন ধরনের উস্কানিতে নিজেকে মনোনিবেশ করেছে। এটা তার প্ল্যান, সুন্দর প্ল্যান। যে ছাত্র জানে যে সে ফেল করবে, সে হল্লা করে তো পরীক্ষাটাই ভেস্তে দিতে চায়। ফুটবলেও দেখবেন, যে দল হারে অনেক সময় তার সমর্থকরাই ম্যাচ ভেস্তে দেওয়ার চেষ্টা করে। এই বাংলাদেশেও কয়েক লক্ষ উন্মাদ বিভিন্ন ব্যানারে রাস্তায় নেমে লম্পজম্প করছে,
আর ব্যান্ড মাস্টারের মতো পেছনে নোবেল জয়ী বসে চাবুকটা ছপাং ছপাং করছেন। তিনি নাড়াচ্ছেন, এরা দৌড়চ্ছে, টিকিতে দড়ি বাঁধা। দেখুন, ভারত বা চিন্ময়কে জুজু হিসেবে দেখানো হচ্ছে, তার কারণ 17 কোটি মানুষ পেটের জ্বালায় যদি একবার খেপে ওঠে না, তখন এই ধর্ম, বিপ্লব, অভ্যুত্থান এগুলো সব পেছনের দরজা দিয়ে পালাবে, খুঁজে পাওয়া যাবে না। নভেম্বরে বাংলাদেশে মুদ্রাস্ফীতির হার কত জানেন? 11.38%। ওই অভ্যুত্থান হওয়ার পর, হ্যাঁ অভ্যুত্থানই বটে, এমন অভ্যুত্থান তাতে আর কিছুর অভ্যুদয় না হোক, ওই দাম ফামগুলো চচ্চর করে তার অভ্যুত্থান হয়ে গেছে, আকাশে উঠে গেছে। জামাতের চমকারি ধমকারি সত্ত্বেও মানুষ এখন বলছে হাসিনার আমলেই ভালো ছিলাম। এরকম একটা সময় বস্তা পচা মামলায় বস্তা পচা ধারা প্রয়োগ করে চিন্ময়কে গ্রেফতার করার মতো ট্যাকটিক্যাল মুভ কিন্তু আর কিচ্ছু হতে পারে না। যে লোকগুলো পেটের জ্বালায় মরবে বলে ভয়ে মরছে, ভেতরে ভেতরে মরিয়া হচ্ছে, ক্ষোভ বাড়ছে, তাদের মনে পাল্টা ভয় ঢুকিয়ে দাও। আরে খেতে তো তাও এখন পাচ্ছ, বেঁচে পড়তে আছো, আসলে তোমাদের প্রাণে মারার, তোমাদের দখল করে নেওয়ার চক্রান্ত হচ্ছে। দৃষ্টিটা ঘুরিয়ে দিন। একদিকে মোহাম্মদ ইউনূস দাবি করছেন যে অবাধ বাক স্বাধীনতার এরকম সুদিন নাকি আগে আসেনি, আর অন্যদিকে মুচকি মুচকি হাসছেন আর ভাবছেন কাদের কথা বলেছি, কাদের বাক স্বাধীনতার কথা বলেছি সেটা তো এই লোকগুলো বুঝতে পারেনি, আর বুঝবেই বা কী করে? এরা তো আর নোবেল পায়নি, নোবেল তো আমি পেয়েছি। এই হচ্ছে মজা। আলাদিনের প্রদীপের গাল গল্প, ভাবুন তো, এই গাল গল্প শুনিয়েই বোধহয় শান্তির নোবেলটা ম্যানেজ করেছেন ভদ্রলোক। ইউনূস যা বললেন সেটা শুনে একদম ভুল বুঝবেন না, উনি মোটেও আম আদমির স্বাধীনতার কথা বলেননি। এতদিনে পরিষ্কার হয়ে গেছে আলাদিনের প্রদীপটা আসলে গেছে জামাতের হাতে, এবং সেই জামাতকেই সতর্কও করে দিচ্ছেন ইউনূস। ওই যে বললেন আমাদের সতর্ক থাকতে হবে, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। একবার যদি হাতছাড়া হয় আর চান্স পাবে না, কারণ উনি তো জানেন যেটাকে উনি স্বাধীনতা বলছেন, যেটাকে উনি ওই আলাদিনের প্রদীপ বলছেন, সেটা তো তাদের দেশে ছিলই, তাদের দেশের মানুষের হাতেই ছিল, করছিল তো উন্নতি বাংলাদেশ বিভিন্ন দিক থেকে। কিন্তু এখন তাকে বলতে হবে যে এটা উনি এনে দিয়েছেন। আর জামাতও বুঝে গেছে সরকার যা খুশি বলার, যা খুশি করার ছাড়পত্র যখন দিয়ে দিচ্ছে, তখন তো এটাকে কাজে লাগাতেই হবে, কারণ এটা তো ওই হাসিনার আমলে ছিল না। মৌলবাদীদের তখন চাপের সময় ছিল। বাংলাদেশের তৃতীয় স্বাধীনতাটা আসলে ওই জামাত আর উগ্র মৌলবাদীদের স্বাধীনতা। তাই স্বাধীনতা লাভের পরেই হিন্দুদের টার্গেট হিসেবে বেছে নেওয়া হয়েছে। প্রথমে তো স্বীকারই করছিলেন না, এখন ইউনূসের প্রেস সচিব স্বীকার করে নিয়েছেন যে হ্যাঁ হচ্ছে, সংখ্যালঘুদের ওপর, সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, কিন্তু সরকারি পরিসংখ্যান আর আমাদের পরিসংখ্যান সেটা তো মিলছে না। ইউনূস সাহেব, বাংলাদেশ সরকার কি দাবি করছে? 5ই আগস্ট থেকে 22শে অক্টোবর পর্যন্ত সে দেশে নাকি হিন্দুদের ওপর 88টা হামলার ঘটনা ঘটেছে, গ্রেপ্তার করা হয়েছে 70 জনকে। বুকে পাথর চাপা দিয়ে এই পরিসংখ্যানটা দিয়েছেন, কারণ হিসেব মতো প্রায় প্রত্যেক দিন সেই আক্রমণের ঘটনা ঘটেছে, কোনো দিন বাদ যায়নি, তারা যাই বলুন। মানে এটা হচ্ছে তাদের পরিসংখ্যান। আর বাস্তব পরিসংখ্যান সেটা কি বলছে জানেন? সেখানে হিন্দুদের ওপর 1070টা হামলার ঘটনা ঘটেছে। তারা হয়তো ওই 1000টা আগে বসাতে ভুলে গেছিলেন। আর সেই নিরিখে, মানে আক্রমণের ঘটনার নিরিখে একবারে শীর্ষে রয়েছে খুলনা। সেখানে সংখ্যালঘুদের ওপর 296টা হামলার ঘটনা ঘটেছে। রংপুরে 219 জন হিন্দুর দোকান, বাড়ি, মন্দির সব ভাঙচুর করা হয়েছে, আগুন জ্বালানো হয়েছে। ময়মনসিংহে 183, রাজশাহীতে 155, বিভিন্ন হামলার ঘটনা ঘটছে। এবার যখন চারপাশে ঘটছে, রাজধানী ঢাকা সে আর পিছিয়ে থাকে কেন? সেখানে তো বিভিন্ন জায়গায় হিন্দুরা আক্রান্ত হয়েছে, এবং শোনা যাচ্ছে ঢাকায় 79টা, বরিশালে 68, চট্টগ্রামে 45, সিলেটে 25টা হামলার ঘটনা ঘটেছে। এগুলো কিন্তু নিছক ধর্মীয় আক্রোশের কারণে ঘটেছে তা না, এর পেছনে অর্থনৈতিক হিসেবটাও রয়েছে, ভুলে যাবেন না। এই ভদ্রলোক অর্থনৈতিক ব্যাপার স্যাপার বেশ ভালো বোঝেন।
ইউনূস সাহেব। হিন্দুরা ভয়ে যদি দেশ ছাড়ে তাহলে তাদের সম্পত্তি দখল করা যাবে, থেকে গেলে তাদের উপর এমন চাপ সৃষ্টি করানো যাবে তারা ধর্মান্তরিত হতে বাধ্য হবে। আর বাকি কারণগুলোর কথা তো উল্লেখই করলাম না। মুদ্রার কথা, এমন একটা জাতীয় হিস্ট্রিয়া তৈরি করে দেওয়া যাবে, লোকের যাবতীয় নজর অন্যদিকে ঘুরে যাবে। হিটলার যেরকম জার্মানির বেহাল অর্থনীতির জন্য মানুষের যে ক্ষোভ সেটাকে ইহুদিদের দিকে ঘুরিয়ে দিয়েছিলেন, এই শান্তি নোবেল জয়ী সরকারও হিন্দুদেরকে জনতার আক্রোশের সামনে দাঁড় করিয়ে দেওয়ার প্ল্যান করেছে। চিন্ময় প্রভুকে আটকে রাখার কারণও সেটাই। চিন্ময়কে ভিলেন হিসেবে খাড়া করে রেখে যত বেশি দিন সম্ভব মানুষকে ওই খিদে ভুলিয়ে রাখা যায় সেই চেষ্টাই তো করা হচ্ছে। আর তাই জন্য বিচার হচ্ছে না, বিচারটা হতেই দেওয়া হচ্ছে না। চট্টগ্রামের কোনো আইনজীবীকে চিন্ময়ের পক্ষে দাঁড়াতে দেওয়া হচ্ছে না। রবীন্দ্র ঘোষ নামে একজন ঢাকার থেকে চট্টগ্রামে গেছিলেন তার হয়ে সওয়াল করতে, তাকে কোর্টে হাজির হতেই বাধা দিয়েছে আইনজীবীদের ওই জামাতি লোক। আমাকে যখন আমার অ্যাপ্লিকেশনগুলো মুভ করি আমার পিছন দিক দিয়ে দুই একজনের ধাক্কা দিয়ে, আমি আশা করতে পারি নাই আইনজীবীরা কি করে সন্ত্রাসী করতে পারে, এবং তারা সন্ত্রাসী অবস্থা করে জজ সাহেবকে পর্যন্ত আজকে থ্রেট করছে। আমরা কোন দেশে বাস করি? ওটার মধ্যে ছিল পুলিশ প্রশাসন, আমাকে প্রোটেকশন দিচ্ছিল। যদি আজকে পুলিশ প্রশাসন না থাকতো তাহলে তো আজকে আমি মনে হচ্ছে আমার জীবন এখানে শেষ ফুরিয়ে যেত। আমি আক্রমণের শিকার হয়েছি ভিতরে, যখন আমি ছিলেন আমাকে একটা ঘুষি মেরেছে, এটা তো আক্রমণ। আচ্ছা, শুধু শারীরিকভাবে আক্রমণ নয়, শুধু আমাকে মৌখিকভাবেও আক্রমণ করেছে।